ইউনূস সাহেব, আপনি কিন্তু পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ। মানুষ মনে করে, কিন্তু আপনার সময় বাঙালি জাতির 30 লক্ষ লোকের রক্ত কিন্তু অপমান করতেছেন আপনি। আপনার সময় সবচেয়ে বেশি অপমানিত বাংলার রক্ত। কালকে মিক্সচার করে বলেন 71 এবং 24 সেই সব ছেলেদেরকে বলবো, তোমরা কিন্তু এই সমাজে আমার আয়ু নিয়ে আরো বেশি বাঁচো, তোমরা আরো 70 বছর বাঁচো, কিন্তু বাঁচতে হলে কিন্তু এইসব কথা বললে মুখ লুকায় বাঁচতে হবে। যারা পরাজিত হয়েছিল মুক্তিযুদ্ধের কাছে, তারা এখন তাদের সেই জিজ্ঞাসা চরিতার্থ করবে। এটা আমি কিছু বলতে, তবে আমি এটা জানি, জীবনে কোনোদিন বাংলাদেশ নামটা যদি থাকে, আলবদর রাজাকাররা কোনোদিন জয়ী হবে না। ইউনূস সাহেব তো মুক্তিযুদ্ধ চায় না, করে নাই। উনার যখন যৌবন ছিল, এখন বাদ দেন 54 বছর। ইউনূস সাহেবের বয়স যদি 84-85 বছর হয়ে থাকে, তাই 54 বছর বাদ দিলে কত হয়? উনার বয়স 31 বছর ছিল মুক্তিযুদ্ধের সময়। এখন যদি 85 হয়ে থাকে, তা আপনি 54 বাদ দেন 85 থেকে, তাইলে উনার বয়স তো 31 বছর ছিল। আমার বয়স 23 বছর ছিল। উনি আমার চেয়ে তো মাত্র 8 বছরের বড়। তো 31 বছর বয়সে তো দৌড়ায় যুদ্ধ করছে জিয়াউর রহমান সাহেবরা, লিড করছে। আরো বেশি উসমানীরা তো আরো বেশি বয়স হচ্ছিল, 61 বছর। উনি তো যুদ্ধে যায় নাই, যুদ্ধের কোনো দূরে বিদেশে রয়েছে। উনার কোনো ভাই তো যুদ্ধে যায় নাই, উনার কোনো ভাতিজা তো যুদ্ধে যায় নাই। উনার এলাকাতে কি হয়েছে সেটা তো আমরা বলতে চাই না। উনি তো যুদ্ধের কোনো পরিবার না, যুদ্ধের পক্ষেরও কোনো পরিবার না উনি। কাজে যুদ্ধের প্রতি উনার মায়া নাই। উনি নোবেল প্রাইজ পাইছে, এই কারণে উনাকে আমি সেলিউট দিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের জন্য আমাকে সেলিউট দিতে হবে উনার। আমার যখন যৌবন ছিল তখন যুদ্ধ করছি, উনার যখন যৌবন ছিল তখন উনি যুদ্ধ থেকে দূরে রয়েছে। কাজে দুইজনের ডিফারেন্স আছে। কিন্তু উনি নোবেল পাইতে পারে, আমিও পাইতে পারি। আমিও যদি 10 বছর বাচ্চা থাকি, আল্লাহ যদি আমাকে জ্ঞানে গুণে শ্রেষ্ঠতা দেয় পৃথিবীতে, দিতেও পারে, আমিও নোবেল পাইতে পারি। পৃথিবীর বহু পলিটিশিয়ান নোবেল পাইছে, কিন্তু ইউনূস সাহেব আর মুক্তিযোদ্ধা হইতে পারবে না। আমি কিন্তু নোবেলিস্ট হইতে পারবো। ইউনূস সাহেব কালকে যা বলছে মুক্তিযুদ্ধ নিয়ে, ওই প্রথম 2-1টা কথা সঠিক কথা, এবং ওনার যদি সেই রকম দেশপ্রেম থাকতো, কালকে রাত্রে গেলে কি হইতো, পরশু গেলে কি হইতো, আজকে গেলে কি হইতো। উনি মুক্তিযুদ্ধের দিন উড়ে গেলেন, উনি বুঝাইলেন মুক্তিযুদ্ধ ওনার ভালো লাগে না, স্বাধীনতা দিবস ওনার ভালো লাগে না দেশে থাকতে, এই কারণে চলে গেছে। আমি এই কথাটা ওনাকে বলবোই। ওনার সময়ে মুক্তিযুদ্ধ সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটা বলবো। জনাব ইউনূস সাহেব, আপনি কিন্তু পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ। মানুষ মনে করে, কিন্তু আপনার সময় বাঙালি জাতির 30 লক্ষ লোকের রক্ত কিন্তু অপমান করতেছেন আপনি। আপনার সময় সবচেয়ে বেশি অপমানিত বাংলার রক্ত, 30 লক্ষ লোকের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষ লক্ষ সন্তান পিতাহারা পুত্রহারা হয়েছে। আপনি সবকে অপমান করতেছেন জনাব ইউনূস সাহেব। মুক্তিযুদ্ধকে আপনি প্রশ্নবিদ্ধ করতেছেন, কতগুলা বাচ্চা কাচ্চা ছেলে পেলে। আর ওই যে আধারের যাত্রী যারা, অন্ধকারের যাত্রী যারা, তাদের সঙ্গে রাতের বেলায় তারা এখন একটু চুপ করে গেছে, কেন জানি মনে হচ্ছে কোন পথে যে তারা আছে আমি জানি না। সেই অন্ধকারের যাত্রীরা যারা, তারা এখন দেখছে যে না, আমরা খালি অন্ধকারের যাত্রী, কিন্তু আলো হাতে আধারের যাত্রী আছে, সেটা হলো মুক্তিযোদ্ধারা। আমরা কিন্তু এখনো জীবিত। মুক্তিযুদ্ধকে ধ্বংস হতে দেওয়া যাবে না, কারণ এই মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন, 1000 বছরের শ্রেষ্ঠ অর্জন। এই মুক্তিযুদ্ধের জন্য কত মায়ের বুক খালি হয়েছে, শুধু 71 সনে না, সেই 1000 বছর ধরে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে মোনাজাত করেছে, হে খোদা আমাদেরকে এমন এক সন্তান দাও যে স্বাধীনতা দিবে। কত অত্যাচার, কত সংগ্রাম, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনেছি। বাঙালি জাতির মায়ের কান্না কি আমরা ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি আমার তিতুমির হাজী শরীয়তুল্লাহ মুক্তির যুদ্ধ? আমরা কি ভুলে গেছি সূর্য সেন ক্ষুদিরামের ফাঁসি? আমরা কি ভুলে গেছি সুভাষের সেই দেশ থেকে বিদেশে গিয়া আজাদ হিন্দ ফোর্স সৃষ্টি করে ভারত বাংলার স্বাধীনতার যুদ্ধ? আমরা কি ভুলে গেছি আমাদের নেতা ছিলেন রাজনৈতিক ভাবে সিরাজউদ্দৌলার পরে একমাত্র মুসলমানের সন্তান, 180 বছর পরে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলার মসনদে কলিকাতায় বসেছিলেন, তার নাম শেরে বাংলা একে ফজলুল হক। আমরা সব ভুলে যেতে বসেছি। ইউনূস সাহেব, আপনি সবাইকে ভুলে দিতে চান, সোহরাওয়ার্দী
মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে বুলাই দিতে চান, আসমা উসমানীর মতো সেনাপতি, জিয়াউর রহমানের মতো স্বাধীনতার ঘোষণা দানকারীকে ভুলিয়ে দিতে চান, সমস্ত 11টা সেক্টর কমান্ডারকে আমরা ভুলে যাব? এটা সম্ভব না। আমি সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি, মুক্তিযুদ্ধ সম্পর্কে আলাপ করতে সাবধান করে করেন। আর যেসব ছেলেরা বাঘের সঙ্গে বিড়ালকে মিক্সচার করে বলেন 71 এবং 24, সেই সব ছেলেদেরকে বলবো, তোমরা কিন্তু এই সমাজে আমার আয়ু নিয়ে আরো বেশি বাঁচো, তোমরা আরো 70 বছর বাঁচো, কিন্তু বাঁচতে হলে কিন্তু এইসব কথা বললে মুখ লুকায় বাঁচতে হবে। এক সময় কিন্তু তোমাদেরকে কালিমাখা মুখে বাঁচতে হবে এইসব কথা কইলে। 71, 24 হলো গণ আন্দোলন। একটা স্বৈরাচারী সরকারকে তাড়ানোর জন্য দেশের সন্তানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এটা হলো গণ আন্দোলন। এটা 90-এ দিছে, এটা 69-এ দিছে, 64-তে দিছে, 52-তে দিছে, কিন্তু 71-এ না, 24-71 না। এটা কইয়া বাবারা অনর্থক এই দেশকে একটা গৃহযুদ্ধের পথে, ওই যে তোমাদের নেতা মাস্টার মাইন্ড বলে তোমাদের ইউনূস সাহেব, কি নাম ছেলেটা? মাহফুজ আলম। হ্যাঁ, মাহফুজ আলম 3 দিন কইছে গৃহযুদ্ধ এই দিকে নিও না বাবা, এই দিকে নিও না। আমি তাই মনে করি যে 71-এর সঙ্গে কারো তুলনা না। ইউনূস সাহেব 26শে মার্চকে খুব ছোট করে গেলেন, মাসকে ছোট করলেন, সমস্ত মাস চলে গেল। আমি শুনলাম না একটা গান, বাংলার সন্তান চলো সমানে সমান, রুখে দাঁড়াও রুখে দাঁড়াও রুখতে বাংলার মান, চলো সমানে সমান, গানটা শুনলাম না? সেই সর্দার আলাউদ্দিনের গান। এই গানটা প্রথম সারা পৃথিবীতে মুক্তিযুদ্ধের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য পুরস্কার পেয়েছিল তার মৃত্যুর পরে। সে খুব অল্প বয়সে মারা গেছে। আমি শুনলাম না সেই গান, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। 1 মাস চলে গেল, সেই আপেল মাহমুদের সেই গানটা আর আমি শুনলাম না। আমি শুনলাম না তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। আমি শুনলাম না পথের ক্লান্তি বলে স্নেহ ভরা কুলে তব মা গো বলো কবে শীতল। আমি শুনলাম না একদিন টেলিভিশনের আলোচনায় কোন ছেলে কখন মার কান্নাকে উপেক্ষা করে, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিল, ত্রিপুরার পাহাড়ে গিয়েছিল, কোন ছেলে দেরাদুনে গিয়ে ট্রেনিং দিয়েছিল, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি পড়া রাতে অমানিসার অন্ধকারে বাংকারে থেকে যুদ্ধ করেছিল। একটা কথা শুনলাম না এবার মার্চ মাসে। এরপরে এটাকে স্বাধীন দেশ বলতে হবে আমার? আমি তাই মনে করি ইউনূস সাহেব মার্চ মাসটাকে আপনি বড় ছোট করে দিলেন। ইউনূস সাহেব, আপনাকে কিন্তু এটা ভাবি নাই আমরা কিন্তু এটা ভাবি না। আমি কোনো দলের হয়ে বলতেছি না, আমি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সেই বিএনপি হিসাবে বলতেছি না, আমি মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলতেছি। আমার বয়স 77 বছর। আজ দিন পরে কালকে আমি যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি। আমি আমার শেষ কথাগুলো বলে যাচ্ছি যে এই দেশটাকে ইউনূস সাহেব মুক্তিযুদ্ধটাকে এত প্রশ্নবিদ্ধ করলেন, স্বাধীনতা দিবসটাকে কেন, কি অপরাধ করছে স্বাধীনতা আপনার কাছে? কারা কারা এই দেশের জন্য যুদ্ধ করছে? একটা কথা তো বললেন না। ওই যে 7 জন বীর শ্রেষ্ঠর ভাস্কর্যকে নামায়া পাড়ায়া ভাঙছে, তারা তো সবাই আর্মি অফিসার ছিল, তারা তো কেউ শেখ মুজিবের ছেলে ছিল না, শেখ বংশের লোক ছিল না, তারা কেউ তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুলদের আত্মীয় ছিল না। সেই যে 7 জন বীর শ্রেষ্ঠের যে স্কাল্পচার বা ভাস্কর্য ভাঙলো, একটা কথা তো শুনলাম না। কিসের স্বাধীনতা? তাই আমি মনে করি যে যতটুকু এনাফ ইজ এনাফ। জনাব ইউনূস সাহেব, আপনি ইলেকশন দেন, ইলেকশন দিয়ে দয়া করে মেজরিটি পার্টির কাছে আপনি দায়িত্বভার দিয়ে আপনি চলে যান। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, আর এই দেশকে অন্ধকারের দিকে নিয়ে যায়েন না, এটা আমি মনে করি। ওইটা জামাতের কে কি বললো জানি না, কারণ যারা বলে যে মুক্তিযুদ্ধ করলে পরে নাকি আল্লাহর কাছে মাপ চাওয়ান লাগবে, এদের কথা এটা একদিন প্রমাণিত হবে। এতদিন যারা মুখ লুকায়া বাঁচছে, এতদিন যারা মহাপাপের জন্য অপরাধী হিসাবে বাঁচছে, এখন একটা সুযোগ পাইছে বাজে কথা বলার জন্য, সেই বাজে কথাগুলো বলে যাচ্ছে। তো অপরাধী, মহা অপরাধী, মুক্তিযুদ্ধের মহা অপরাধী শক্তি জামাত, মহা অপরাধী। আমি আবারও বললাম, আমি বলবো না কারণ আমি বকা শুনবো, ওই আলবদর রাজাকার কইলি আমারে বকে। মহা অপরাধী শক্তি। এরা আবার কিসের কথা বলতে? এরা আমাকে মারিয়ে ফেলতে পারে, কারণ এখন এদের শক্তি দিছে।
কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার রাইট তাদেরকে কেউ দেয় নাই। রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, আমি এর বেশি বলবো না। আলবদর এবং অকৃতজ্ঞ আলবদরের বাচ্চা, রাজাকারের। আমি বললাম, খুব সাহস নিয়ে কথাটা বললাম, যারা এই কথা বলে দিল্লির কাছে বন্দুক দিয়ে দিছিলাম, এই আলবদরের বাচ্চারা গত 54 বছর এটা বাইর করতে পারে নাই কোথায় বন্দুক দিছিল। এই আলবদরের বাচ্চারা তাদের মহাপাপকে ডাকবার জন্য এইসব কথা বলে। আমি এটা জামাতের আজকে সময় আসছে, এরা এখন যা ইচ্ছা তা বলবে। জামাতের এই সময়, যেদিন জনগণের দিন আসবে সেদিন দেখা যাবে সেদিন। আজকে আর আমি এই কথাটা বললাম না। ইউনূস সাহেব তাদের পক্ষের মানুষ, অথবা ইউনূস সাহেব তাদেরকে নিয়ে করছে, অথবা তারাই ইউনূস সাহেবকে নিয়ে আসছে। এই ব্যাপারে কোনো সন্দেহ আমার নাই। এই মুক্তিযুদ্ধকে যারা এই ধরনের কথা বলতে পারে, এদের সম্পর্কে এখন আর কথা বলে লাভ নাই। মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে গেছে, মুক্তিযুদ্ধ পরাজিত হয়ে গেছে। কাজে মুক্তিযুদ্ধের সময় যারা পরাজিত হয়েছিল মুক্তিযুদ্ধের কাছে, তারা এখন তাদের সেই জিজ্ঞাসা চরিতার্থ করবে। এটা আমি কিছু বলতে, তবে আমি এটা জানি জীবনে কোনোদিন বাংলাদেশ নামটা যদি থাকে, আলবদর রাজাকাররা কোনোদিন জয়ী হবে না, এটা আমি জানি। এনসিপির কথা এবং মানে সরকারের ডক্টর ইউনূসের যেহেতু কোনো বক্তব্য ছিল না মুক্তিযুদ্ধ নিয়ে, সেরকম কোনো বক্তব্য না ছিল না। উনি যা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন, এছাড়া কোনো বক্তব্য না ছিল না। তো আমরা ছাত্রদের এনসিপির মধ্যে সেরকম পেয়েছি, তারপরে জামাতের মধ্যে। তাহলে কি এরা মুক্তিযুদ্ধের বিরোধে একই শক্তি? জামাত মুক্তিযুদ্ধ বিরোধীদের তো নিঃসন্দেহ, এটা তো ঐতিহাসিক সত্য। এদের লোক নতুন দল, তারা কেন 24-এর সাথে ঘুরিয়ে ফেলছে? ব্যাপারে আমি কিছু বলবো না। এই ছেলেরা কি করতেছেন, আমি তো একটা কথা বললাম আপনাদেরকে, এদের তো ক্ষীর দাঁত উঠছে না, দুধের দাঁত ওঠে নাই তো এদের। এরা বলতে থাকুক, এরা একদিন বুঝবে। না বুঝলে তারাও ইতিহাসের, আমি তো বললাম, তারাও ইতিহাসের বিচারের সম্মুখীন হবে। আমি ছেলেদের ব্যাপারে মুক্তিযুদ্ধের কিছু কথা বলবো না। কিন্তু জামাত যারা, বা যারা আলবদর রাজাকার, আল শামস ছিল, দালাল ছিল, যারা এখন বলে যে ওই যে এটা মুক্তিযুদ্ধ ছিল না 71-এ, এদেরকে আমি আলবদরের বাচ্চা, রাজাকারের বাচ্চা বলবো। আর কি বলবো, আর কি বলতে? এরা তো আলবদর রাজা, এরা তো সমস্ত বুদ্ধিজীবী হত্যা করে বাংলাদেশ ধ্বংস করছে। এত মা বোনের ইজ্জত মারাইছে, পাক বাহিনীর হাতে আমাদের ছেলেদেরকে ধরায় দিছে গ্রামে গ্রামে নিয়ে। এদের কি, এদের সাথে কি কথা? এদের শিক্ষা হয় নাই, এদের শিক্ষা হয় নাই। এক এক সময় বলতো আমরা ক্ষমা চাইমু, এদের শিক্ষা হয়। এখন মনে করছে নিঃশ্বাস ফেলার সময় পাইছে, দিস ডে উইল নট রিমেইন, এই দিন নাও থাকতে পারে। আল্লাহ আছে উপরে, আল্লাহ আছে, সত্যের পক্ষে আল্লাহ আছে। মুক্তিযুদ্ধকে যারা এইসব বাজে কথা বলে, এইসব পরাজিত শক্তি, একদিন তাদের ইতিহাসের বিচার তাদের উপরে হবে, দেখা যাবে। তাদের পূর্বপুরুষরা এটা করে সুবিধা করতে পারে নাই, তারাও খুব সুবিধা করতে পারবে বলে আমি মনে করি না। মুক্তিযুদ্ধ নিয়ে যা বলছি, আজকে 26শে মার্চ আমি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার রক্তিম সালাম জানাই। বাংলার পূর্ব দিগন্তে আবার নতুন করে স্বাধীনতার সূর্য উঠবে, যতই মেঘ সূর্যের মুখ ঢেকে দিয়ে থাকুক। এটা হলো আমাদের আজকে 26শে মার্চ সম্পর্কে কথা। আর দেশ সম্পর্কে কথা হলে, ইউনূস সাহেব, আল্লাহর হস্তে আপনি দেশের মানুষকে অন্তত মুক্তি দেন, একটা দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে মেজরিটি পার্টির হাতে বাংলাদেশের দায়িত্ব দিয়ে আপনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তাহলে এই বাংলাদেশের ট্রেনটা সঠিক লাইনে উঠবে, তা না হইলে এসব চলতে থাকবে। অসংখ্য ধন্যবাদ।